তো আমরা এখানে বলছিলাম যে সিলিকন তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সিলিকন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সে যখন অক্সিজেন, এই যে এই বন্ধনটা যখন তৈরি হয় সিলিকনের সাথে, যখন এই বন্ধনটা OH বন্ধনটা তৈরি হয় তখন সিলিকনকে একটু বাড়তি তখন তাকে ইলেকট্রন আসলে ধারণ করতে হয়, সেখানে তার অষ্টকটা সম্প্রসারণ হয়ে যায়, অর্থাৎ 8টার বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলছিলাম অষ্টক সম্প্রসারণ। আর যখন এই বন্ধনটা তৈরি হয় ঠিক পাশাপাশি তখন সিলিকনের এই সিলিকন ক্লোরাইড ক্লোরিন এই বন্ধনটা এখানে এরকম 4টা বন্ধন আছে, যেহেতু সিলিকনের সাথে 4টা আছে ক্লোরিন 4টা আছে ক্লোরিন, এই জন্য 4টা বন্ধন আছে। তো তখন এই তার এই 4টার মধ্যে যে কোনো একটা শিথিল হয়ে যায়, শিথিল মানে মানে বন্ধনটা ভেঙে যেতে শুরু করে, যখন একটা তৈরি হতে শুরু করে তখন বন্ধনটা ভেঙে যেতে। তো তৈরি হতে শুরু করা অর্থাৎ এগুলো থাকা অবস্থায়, 4টা বন্ধন থাকা অবস্থায় অক্সিজেনের সাথে আর একটা বন্ধন সে তৈরি করতে চায়। এই আর একটা বন্ধন তৈরি করতে চাওয়ার বা অর্থই হলো যে তার যে অষ্টক আগে থেকে পূর্ণ ছিল সেই অষ্টকটা মানে 8টার বেশি তখন ইলেকট্রন হয়ে যায়। যখন 8টা বেশি ইলেকট্রন হয়ে বন্ধনটা তৈরি হয়ে গেল তখন আসলে আমরা তো বলছিলাম যে সকলেই চায় যে অষ্টক পূরণ করতে, তখন এই যে এই 4টার মধ্যে তখন একটা বন্ধন আবার কি হয় ভেঙে যায়, ভেঙে গেলে তখন আবার ঠিক ওই সেই সিলিকন আগের মতোই হয়ে যায়, তার হাতে 4টেই থাকে। তার মানে 4টা সেল 4টা বন্ধন, 4টা বন্ধনের মধ্যে এরকম একটা বন্ধন ভেঙে যায়, ঠিক এইখানে এই পরিস্থিতিতে আরো একটা বন্ধন তৈরি হয়। তার মানে তোমার একটা ভাঙে আর একটা তৈরি হয়। তো এইভাবেই আসলে এই 4টা এক এক করে 4টা বন্ধন ভেঙে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড তৈরি হয়। কিন্তু কার্বনের ক্ষেত্রে এই সিলিকনের যেরকম অষ্টক সম্প্রসারণ করার যে একটা তোমার সুযোগ, সেইটা কার্বনের ক্ষেত্রে আমরা দেখি নাই, পাইনি। এই জন্য কার্বনের ক্ষেত্রে সম্ভব না, বাট সিলিকনের ক্ষেত্রে এই অষ্টক সম্প্রসারণ করা সম্ভব, এই কথা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো যাক, আজকে আমরা আলোচনা তোমার করব হলো এই আরো কয়েকটা প্রশ্ন। তার মধ্যে ধরো গ্রুপ 15-তে তোমরা দেখবে যে প্রশ্ন তোমাদের যে লিখে দিলাম, প্রশ্নের মধ্যে দেখো আছে যে নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে নিষ্ক্রিয় মৌল কয়টা জানো তো সবাই? হ্যালো, জি স্যার। নিষ্ক্রিয় মৌল কয়টা? 18টি। হ্যাঁ, 6টি। আচ্ছা, তো এই 6টি আমরা জানি নিষ্ক্রিয় মৌল। কিন্তু দেখো এখানে প্রশ্নটা কেমন ভাবে করছে যে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন গ্যাস। তারপরে নাইট্রোজেন গ্যাসকে আমরা নিষ্ক্রিয় যে 6টা মৌল আছে তাদের মতোই আমরা অনেকটা মনে করতে পারি। তো সেই প্রশ্নটা আজকে আলোচনা। তারপরে নাইট্রোজেন ফসফরাস এদের সক্রিয়তার বিষয় নিয়ে একটু কথা বলবো। তারপরে আবার তারপরে একটা প্রশ্ন আছে যে নাইট্রোজেনের হাইড্রাইড আর ফসফরাসের হাইড্রাইড, এদের মধ্যে একজন বেশি ক্ষারধর্মী একজন কম ক্ষারধর্মী, এগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো। তো নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন হলো নিষ্ক্রিয়? আসলে তার বন্ড ফর্মেশন বা ফর্মেশনটাই হচ্ছে মূল দায়ী। যে এখানে নাইট্রোজেন, এখানে দেখো নাইট্রোজেন দ্বিপরমাণবিক একটা গ্যাস, দ্বিপরমাণবিক হচ্ছে একটা অণু। তো এরা যখন বন্ধন তৈরি করে তখন এদের মধ্যে একটা হলো সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা হচ্ছে মাঝেরটা হচ্ছে সিগমা বন্ধন, আর তারপরে আরো দুইটা বন্ধন আছে, একটা উপরে একটা হচ্ছে নিচে, সেই দুইটা বন্ধনকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। তো এই যে এইভাবে দুইটা পরমাণু তাদের নিজেদের মধ্যে 3টা ইলেকট্রন শেয়ার করে 3টা বন্ধন তৈরি করে একসঙ্গে তারা অবস্থান করে। তো এই জন্যই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে না, এই বন্ধনগুলো ভাঙাটা খুবই খুবই কষ্টকর। অর্থাৎ এই বন্ধনটা ভাঙতে গেলে অনেক শক্তি লাগে। দেখো এখানে আমি একটু উল্লেখ করে দিয়েছি যে তাদের সেই বন্ধন ভাঙন যে বিয়োজনের জন্য যে শক্তি লাগে সেই শক্তির পরিমাণটা হচ্ছে 945 কিলোজুল পার মোল, অর্থাৎ 1 মোল, অর্থাৎ একটা নাইট্রোজেন অণুকে ভাঙতে গেলে এই পরিমাণ শক্তি লাগে। আর এই পরিমাণ শক্তির জন্য বিজ্ঞানীরা সেটাও হিসাব করেছে, এই জন্য এই পরিমাণ শক্তির জন্য কি পরিমাণ তাপ লাগবে, তাপ দিয়েই তো আমরা শক্তি তৈরি করি। তো সেই এই পরিমাণ শক্তি তৈরির জন্য যে পরিমাণ তাপ লাগে সেই তাপের একটা হিসাব তারা দিয়েছে, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার লাগে। তো 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা কিন্তু যেন তেন ব্যাপার না। তো এই জন্য যে এত তাপ দিয়ে আসলে নাইট্রোজেন পরমাণুকে এই বিচ্ছিন্ন করতে হয় বলে, আর এত তাপ তৈরি করাটা আসলে খুবই টাফ। এই জন্যই তারা বলছে যে হ্যাঁ, তাহলে যেহেতু এই বন্ধনগুলোকে ভাঙা যায় না, তার মানে নাইট্রোজেন পরমাণুগুলোকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না। আর নাইট্রোজেন পরমাণু যখন বিচ্ছিন্ন না হবে তখন তারা অন্য মৌলের সঙ্গে সহজে বিক্রিয়া করতে চাইবেও না। তো এই জন্যই তারা বলছে যে এই জন্যই সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন অণুটা হচ্ছে বা নাইট্রোজেন গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পরেই হচ্ছে একদম অন্যতম একটা প্রধান একটা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় আচ্ছা গ্যাস আমরা বলতে পারি।
তো এই জন্য তাহলে এখানে আমরা মূল কথাটা কি বললাম, মূল কথা বললাম হচ্ছে বন্ড ফর্মেশন, যেখানে তার তিনটা বন্ধন থাকে, তিনটা বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। এই সিগমা পাই বন্ধন কিভাবে তৈরি হয় এগুলো আমরা বন্ধন যখন আলোচনা করবো ওই সময় আমরা বিস্তারিত বলবো। তো সিগমাটা হচ্ছে শক্তিশালী বন্ধন, দুর্বলটা হচ্ছে একটু তোমার দুর্বল বন্ধন, পাইটা হচ্ছে দুর্বল বন্ধন, সিগমাটা হচ্ছে শক্তিশালী। একটা শক্তিশালী বন্ধনের দুই পাশে আরো দুইটা দুর্বল বন্ধন, এই তিনটা বন্ধন একসঙ্গে অবস্থান করে বলে এই নাইট্রোজেন অণুটা হচ্ছে, নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে অত্যন্ত নিষ্ক্রিয়। এদের বন্ধন বিয়োজন বন্ধন বিয়োজন শক্তিটা হচ্ছে অত্যন্ত বেশি, আর এই শক্তির জন্য অনেক তাপ দরকার হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মতো দরকার হয়। এই জন্য আমরা স্বাভাবিক অবস্থায় এত তাপ তৈরি করতে আমরা পারি না। এই জন্য এই তাপ ইউজ করে এত শক্তি তৈরি করে যে বন্ধনগুলো এক এক করে ভাঙবো সেটাও সম্ভব হয় না। এই জন্য তারা স্বাভাবিক অবস্থায় তারা নিষ্ক্রিয়র মতো, গ্যাসের মতোই তারা আচরণ করে। আচ্ছা, এরপর আমরা সক্রিয়তার কথা বলি, যে দুইটা মৌল কিন্তু একই গ্রুপের মৌল। সেই গ্রুপটা হচ্ছে কি, গ্রুপটা হচ্ছে 15। যে নাইট্রোজেন এর সক্রিয়তা কম হলেও ফসফিন কিন্তু অধিক, ফসফরাস কিন্তু অধিক সক্রিয় একটা মৌল। তাহলে আমরা দুইজনকেই বলছি যে একই গ্রুপের মৌল, আবার একজনকে সক্রিয় বলছি আর একজনকে কম সক্রিয় বলছি। এখন সক্রিয়টা কি, সক্রিয়টা হচ্ছে সে নিজেদের মধ্যে মানে তোমার সংযুক্ত হতে পারবে, আবার অন্য পদার্থের, অন্য মৌলের সাথে বা অন্য পদার্থের সাথে সংযুক্ত হতে পারে। তো যেহেতু আমরা একটু আগেই মানে শিখে নিলাম যে নাইট্রোজেন অত্যন্ত নিষ্ক্রিয়, তো সেই কথাটা এখানে বলছে যে সক্রিয়তাটা মানে কম, নিষ্ক্রিয় সক্রিয়তাটা কম হলেও ফসফরাস হচ্ছে অধিক সক্রিয়। তো অধিক সক্রিয় এদের কারণের মধ্যে দেখো এখানে তোমার ছোট্ট আগে একটা কারণ তো আমরা বলেই ফেললাম যে নাইট্রোজেন কেন নিষ্ক্রিয়, সে কথাটা একদম বলেই ফেললাম। কিন্তু ফসফরাস দেখো অণুর, ফসফরাস অণুর চেহারাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ফসফরাস তিনটা রূপভেদ আছে, তার মধ্যে একটা রূপভেদ হচ্ছে তোমার হচ্ছে শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস, কালো ফসফরাস, এরকম হচ্ছে ফসফরাসের তিনটা তোমার রূপভেদ। নাইট্রোজেন এরকম দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে আলফা নাইট্রোজেন, একটা হচ্ছে বিটা নাইট্রোজেন। তো যে এই ফসফরাসের তিনটা রূপভেদ, তার মধ্যে শ্বেত, এটা হচ্ছে শ্বেত ফসফরাস। শ্বেত ফসফরাসের অণুতে একটা অণুতে 4টা পরমাণু থাকে, একটা অণুতে 4টা পরমাণু থাকে, আর এই 4টা পরমাণু তারা পরস্পরের সাথে এইভাবে বন্ধনের সাথে সংযুক্ত থাকে। তো এই বন্ধন বিয়োজন এনথালপি, এই যে বন্ধনগুলা, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই বন্ধনগুলো ভাঙাটা মানে খুব বেশি শক্তির দরকার হয় না। এখানে দেখো সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই ফসফরাস যে বন্ধন, এই বন্ধন যে কোনো বন্ধনের কথা আমরা বলতে পারি, এই বন্ধন ভাঙার জন্য শক্তিটা হচ্ছে একেবারেই কম, যেখানে নাইট্রোজেনের ছিল অনেক বেশি, অনেক বেশি। আর এই হচ্ছে একটা কারণ যে ফসফরাস তোমার অণুর মধ্যে যে বন্ধনগুলো আছে, সেই বন্ধন ভাঙন বিয়োজন এনথালপির মানটা হচ্ছে অত্যন্ত কম, যেটা হচ্ছে 209 কিলো ক্যালোরি। পক্ষান্তরে নাইট্রোজেনের ছিল অনেক বেশি। তো তো ওই বন্ধন বিয়োজন এনথালপি কম হওয়ার কারণে বন্ধনগুলো খুব ভাঙার জন্য খুব বেশি তাদের প্রয়োজন হয় না, এই জন্য তাদেরকে ভেঙে, এই বন্ধনগুলোকে ভেঙে বিচ্ছিন্ন করা যায়। আর এই বন্ধন ভাঙা সহজ হওয়ার আরো একটা কারণের কথা এখানে বলা আছে, বইতে তোমরা দেখবে বলা আছে যে এই দেখো একটা ফসফরাসের সঙ্গে আরো দুইটা ফসফরাস, দেখো যে এখানে একটা অ্যাঙ্গেল আকার আছে। আমি যদি বলি এইটা হচ্ছে কেন্দ্রের ফসফরাস, আর এইটা হলো একটা ফসফরাস, আর এইটা হলো একটা ফসফরাস, আর এখানে দেখা একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে কত, অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে হলো 60। পক্ষান্তরে দেখো নাইট্রোজেন, এটা কিন্তু স্ট্রেট লাইন, মানে একদম মানে একটা 28 সেন্টিমিটার প্যারালাল আছে, আর এখানে কোনো ওই ধরনের কোনো অ্যাঙ্গেল নেই। এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সরলরৈখিক অ্যাঙ্গেল। তোমরা তো জানো সরলরৈখিক কোণ, জানো তো যে সরলরৈখিক কোণ নামে একটা কোণ আছে, সেই কোণের মানটা হচ্ছে 180। তার মানে একটা নাইট্রোজেন থেকে অনেক দূরে, 180 মানে কি একদম দুইজন দুই প্রান্তে, অর্থাৎ যেহেতু সরলরৈখিক কোণ এদের মধ্যে, এই জন্য পরস্পর থেকে অনেক দূরে। আর এখানে কিন্তু 60 ডিগ্রি দূরে একটা ফসফরাস, ধরো এই ফসফরাস থেকে এইটা আর এইটা, এই দুজনের কথা যদি আমরা বলি, তাহলে দেখো এই দুজনের মধ্যে যে বন্ধন আছে, এই বন্ধনের দূরত্ব কত, মাত্র 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দূরত্বে আছে। তার মানে দূরত্বটা কম হওয়ার কারণে এদের মধ্যে একটা বিকর্ষণ বল অনুভূত হয়। এই বিকর্ষণ বল অনুভূত হওয়ার কারণে এই বন্ধনগুলো আমাদের ভাঙতে সহজ হয়, আর সেই কারণে আমাদের কম শক্তি দিয়ে আমরা এই বন্ধনগুলোকে ভাঙতে পারি। তো যেহেতু বন্ধনগুলো কম শক্তিতে বন্ধনগুলোকে ভেঙে তোমার তোমার বিচ্ছিন্ন করা সম্ভব, এজন্যই ফসফরাস মৌল অন্য মৌলের সাথে তারা খুব সহজে বিক্রিয়া করতে পারে। আর যেহেতু নাইট্রোজেনকে আমরা ভাঙতে পারি না, নাইট্রোজেন না ভাঙার কারণ আমরা বললাম, এই জন্য সে তার এই সমস্ত কারণেই নাইট্রোজেনকে আমরা বলি হচ্ছে সে হলো একদম কম সক্রিয়। যেহেতু বিচ্ছিন্ন করতে আমরা পারি না, বিচ্ছিন্ন করতে না পারলে সে কারোর সাথে বিক্রিয়া করবে না, এই জন্য আমরা বলি যে স্বাভাবিক অবস্থায় বা নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল হলো, ওই উপরোক্ত কারণগুলোর কারণেই নাইট্রোজেন মৌলটা হচ্ছে অনেক সক্রিয়, অনেক তোমার কম সক্রিয় বা অনেকটা নিষ্ক্রিয়। আর এই বন্ধনগুলো ভাঙা সহজ বলে আমরা বলছি ফসফরাস মৌলটা হচ্ছে হলো অধিক সক্রিয় নাইট্রোজেনের চাইতে। তো যে এটা ছিল এই প্রশ্নের আলোচনা। এরপরে আমরা পরবর্তী কোশ্চেন আমরা আসি, সেটা হলো তোমার
নাইট্রোজেন হাইড্রাইড অর্থাৎ অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রাইড হচ্ছে ফসফিন। এই দুটা গ্যাস, দুটাকে আমরা গ্যাস হিসেবে আমি বলতে পারি। এই দুটা গ্যাসের মধ্যে বলছে একজন হচ্ছে অধিক ক্ষারধর্মী, এর মধ্যে একটা হচ্ছে অধিক ক্ষারধর্মী। তার মানে কোনটি অধিক ক্ষারধর্মী, তার মানে যে কোনো একটা হচ্ছে অধিক ক্ষারধর্মী। ঠিক কেন? যে দুজন একই গ্রুপের মৌল, দুজনই হাইড্রোজেনের সাথে একটা মৌলের সাথে দুজনে সংযুক্ত হয়েছে, অথচ একজনকে বলছে একজন বেশি ক্ষারধর্মী, একজন কম ক্ষারধর্মী। তো কেন এই কথাটা আমরা ব্যাখ্যাটা কিভাবে আমরা দেবো? যে ব্যাখ্যা দিতে গেলে তোমাকে আগে স্বাভাবিকই তোমাকে আগে ইয়ার কথা বলতে হবে যে ক্ষার আসলে কাকে বলে, আমরা ক্ষারীয় পদার্থ আগে কাকে বলি। তো সেটা আমরা এইভাবে তোমাকে সংজ্ঞাটা তুমি দিতে পারো, যে সেটা হলো যে যাদের মুক্ত ইলেকট্রন আছে, যে সমস্ত মৌলের পরমাণুতে মুক্ত ইলেকট্রন আছে তাদেরকে আসলে আমরা ক্ষারীয় পদার্থ মুক্ত ইলেকট্রন আছে যারা সেই মুক্ত ইলেকট্রনগুলো যদি পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে বা সেই মুক্ত ইলেকট্রন যদি দেওয়ার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে ওই মৌলগুলোকে বা ওই যৌগগুলোকে আমরা সাধারণত ক্ষার হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। তো এখানে দেখো নাইট্রোজেনের বা এই যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ফসফরাস ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, আমরা দেখব যে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ের কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেন অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস। আর এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো যে নাইট্রোজেন এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। মুক্তজোড় ইলেকট্রন মানে হচ্ছে যে যোজ্যতা স্তরে কিছু ইলেকট্রন থাকে যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরিতে ব্যবহৃত হয় না, ওই ইলেকট্রনগুলোকে আমরা সাধারণত মুক্তজোড় ইলেকট্রন বলে থাকি। তাহলে আমরা যদি আমরা বন্ধন এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে দেখো এই যে এর যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে যোজ্যতা স্তর, আর ফসফরাসের যোজ্যতা স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, মানে সর্ববহিষ্ঠ তৃতীয় শক্তি স্তর এই যোজ্যতা স্তর, আর নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে যোজ্যতা স্তর। তো দ্বিতীয় শক্তি স্তর দেখো একটা আছে জোড় ইলেকট্রন, সেটা হলো 2s2, এখানে এই 2s একটা জোড় ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। আর পরবর্তী যে শক্তি স্তরগুলো আছে অর্থাৎ পিতে এখানে তিনটা শক্তি স্তর, উপশক্তি স্তর আছে, এই তিনটাতে ইলেকট্রন কিন্তু একটা একটা করে আছে। এই তিনটা শক্তি স্তরের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে তোমার সংযুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়, NH3 তৈরি হয়। পক্ষান্তরে একইভাবে ফসফিনের যোজ্যতা স্তর আছে, দেখো এখানে তৃতীয় শক্তি স্তর, আমরা এখানে ঠিক 3s2, এখানে এসে দুইটা ইলেকট্রন আছে। আর পরবর্তী যে তিনটা পি ইলেকট্রন উপশক্তি স্তর আছে, এই তিনটে উপশক্তি স্তরে দেখো একটা একটা করে ইলেকট্রন থাকায় সেই আগের মতোই নাইট্রোজেনের মধ্যে সে তিনটা হাইড্রোজেনের সাথে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটার সাথে তিনটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে এখানেও সে PH3 অর্থাৎ ফসফিন তৈরি করে। তার মানে এক কথায় কিন্তু আসলে তাদের কিন্তু এখানে অষ্টক কিন্তু মানে সম্পূর্ণ, অর্থাৎ তারা এখানে অষ্টক অর্জন করে ফেলছে। এখানে নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরির মাধ্যমে, ফসফরাস অ্যামোনিয়া তৈরির মাধ্যমে তারা কিন্তু অষ্টক তৈরি করে ফেলছে। তো এই তৈরি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই নাইট্রোজেনের 2s এখানে দুইটা ইলেকট্রন, আর এখানে 3s এ দুইটা ইলেকট্রন। এই যে দুইটা ইলেকট্রন যোজ্যতা স্তরে এই যে দুইটা ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন আমরা বন্ধন তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার দেখলাম না, তার মানে এরা আনইউজ অবস্থায় আছে। এই যে মুক্ত এই দুইটা ইলেকট্রন যারা যোজ্যতা স্তরে আছে এখনো ব্যবহৃত হয়নি, এই ইলেকট্রন দুটোকে আমরা বলছি যে মুক্ত জোড় ইলেকট্রন। আমার নাইট্রোজেন মুক্ত জোড় ইলেকট্রন একটা, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। আবার ফসফিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। আর আমরা তো সংজ্ঞাতে বললাম যে যে সমস্ত যৌগ ইলেকট্রন দিতে পারে বা পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, পরমাণুর সাথে কে সংযুক্ত, পরমাণু মানে কি, পরমাণু হচ্ছে H+। তো পরমাণুর সাথে সংযুক্ত হওয়া মানে কি, অবশ্যই সে ইলেকট্রনের সাথে সংযুক্ত হবে। তো যার ইলেকট্রন আছে সে প্রোটন তৈরি করতে পারে, প্রোটন নিতে পারে, প্রোটনের সাথে সংযুক্ত হতে পারে, অথবা যার ইলেকট্রন আছে সে ইলেকট্রন কারো যদি প্রয়োজন হয় ইলেকট্রন দিতে পারে। তো যাই হোক, ইলেকট্রন দাতা হিসেবে আমরা দুইটা যৌগকে, যেমনটা আমরা অ্যামোনিয়াকে বলছি তেমনটি আমরা ফসফিনকে বলছি, যে ইলেকট্রন দাতা হিসেবে দুজনই কিন্তু আসলে ক্ষারধর্মী যৌগ। কিন্তু বলছে যে না, এদের মধ্যে একজন ক্ষারধর্মী মানে অধিক। এখানে কোনটি অধিক ক্ষারধর্মী, তার মানে দুজনই ক্ষারধর্মী। এই প্রশ্নের অর্থ হচ্ছে কোনটি অধিক ক্ষারধর্মী, তার মানে দুজনই ক্ষারধর্মী। তো দুজনই ক্ষারধর্মী সেটা আমরা এখানে একটু ব্যাখ্যা করলাম, যে আসলে দুজনের একই রকম কিছু বিষয় আছে বলে দুজনকে আমরা একই গুণে আমরা গুণান্বিত করছি। তো দুজনের মুক্ত ইলেকট্রন আছে, দুজনে ইলেকট্রন দিতে পারে, দুজনই ক্ষারধর্মী যৌগ। এখন বলো, তোমাকে প্রমাণ করতে হবে যে না, এর মধ্যে আবার একজনকে বেশি, একজন বেশি হলে হতে হলে কি হতে হবে, তারপরে তার মধ্যে আমরা মানে যুক্তিতে দেখাবো যে এই পরমাণুটার অধীনে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকবে। ইলেকট্রন থাকলে সে ক্ষারধর্মী, সেটা আমরা একটু আগে বললাম। এখন আবার বলবো যে না, যুক্তিতে বুঝিয়ে দেবো যে একজনের অধীনে ইলেকট্রন ঘনত্বটা বেশি। ইলেকট্রন দিয়েই, ইলেকট্রন থাকার কারণেই যদি আমরা ক্ষারধর্মী কথাটা আমরা বলে থাকি, তাহলে আমরা বলি যে যার কাছে ইলেকট্রন বেশি থাকবে সে বেশি ক্ষারধর্মী, যার কাছে কম থাকবে সে হচ্ছে কম ক্ষারধর্মী। এখন এই জিনিসটা তোমাকে যুক্তিতে বোঝাতে হবে। তো এখানে যে যুক্তিটা দেওয়া হয় সেটা হলো তোমার একটা বিষয় হলো যে নাইট্রোজেন পরমাণু আর হচ্ছে
ফসফরাস, এই দুজনের যে বন্ধন আমরা এখানে বন্ধনটা ওইভাবে দেখানো হয়নি। তো যাই হোক, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন, ফসফরাস হাইড্রোজেন, এই যে বন্ধন, এই বন্ধন ইলেকট্রন কি করবে, নাইট্রোজেনও কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনও টানে, ফসফরাস তার নিজের দিকে টানে। যেহেতু হাইড্রোজেনের তড়িৎ মানটা হচ্ছে কম নাইট্রোজেনের চাইতে এবং ফসফরাসের চাইতে কম। তো নাইট্রোজেনের তোমার তড়িৎ তোমার ফসফরাসের চাইতে অনেক বেশি হওয়ার কারণে কি করে, এই নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ধন, সেই বন্ধনের ইলেকট্রন কি করে, নাইট্রোজেন কি করে, তার নিজের দিকে একটু বেশি করে টেনে রাখতে পারে। অর্থাৎ তখন টেনে রাখতে পারলে তার কি হবে, তার মানে হলো যে নাইট্রোজেনের চতুর্দিকে যে তিনটা নাইট্রোজেন, ধরো এখানে একটা নাইট্রোজেন হাইড্রোজেন, এই সাইডে একটা নাইট্রোজেন হাইড্রোজেন, আবার ধরো এখানে একটা নাইট্রোজেন হাইড্রোজেন, তো তিনটা বন্ধন দেবে, তিনটা হাইড্রোজেন, তিনটা বন্ধন থাকবে, তিনটে সমযোজী বন্ধন। আর এখানে আমরা বলছি কি, যে নাইট্রোজেনের তড়িৎ মান হাইড্রোজেনের চাইতে বেশি, আবার ফসফরাসের চাইতে বেশি। ফলে নাইট্রোজেন কি করে, ওই বন্ধন ইলেকট্রন গুলো কি করে, তার নিজের দিকে একটু বেশি করে টেনে রাখতে পারে। তাই বেশি করে টেনে রাখার অর্থ কি, টেনে রাখার অর্থ হলো যে তার দিকে তাহলে ইলেকট্রন ঘনত্বটা অনেকটা বেড়ে গেল। অর্থাৎ ইলেকট্রন এখানে কিন্তু তোমরা অনেক জায়গায় দেখবে যে ইলেকট্রন বেগের কথা বলা হয়। অর্থাৎ ইলেকট্রন তো সবসময় মুভমেন্ট করে, তো মুভমেন্ট করলে কি হয়, মুভমেন্ট করলে সেই জিনিসটাকে আমরা কি দেখবো, যেমন তোমাকে যে আমি একটা উদাহরণ দিই, যেমন তোমরা যে ফ্যান যে ঘোরাও, ধরো ফ্যানটা স্পিডে ঘুরলে যে কখনো ফ্যান দেখেনি তাকে যদি বলো তো এখানে আসলে পাখা কয়টা আছে, নাকি পাখা নাই, নাকি পাখা অনেকগুলো আছে, সে কিন্তু মন্তব্য করতে পারবে না। সে বলবে যে না, এখান থেকে দেখতে পাচ্ছি কেমন যেন একটা ছায়ার মতো যাবে না, গোল হয়ে ঘুরছে, তখন কিন্তু সে কিন্তু ওইটি মন্তব্য কিন্তু করবে। তো হ্যাঁ, ওই যে পাখাগুলো অনেক জোরে ঘোরার কারণে পাখার মতো মনে হচ্ছে না, পাখাকে মনে হচ্ছে কি, যে ওখানে কিছু একটা রাউন্ড আকার মনে হচ্ছে। সেখানে হয়তো মনে হতে অনেকগুলো হয়তো পাখা হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে এরকম। তো ইলেকট্রন গুলো যখন ঘুরে, তখন আমরা যেরকম আকাশে যেরকম মেঘ দেখি অনেকটা ওইরকম একটা অবস্থা তৈরি হয়, ওইরকম একটা সার্কেলের অবস্থা তৈরি হয়। তো সেই সার্কেলটাকে আমরা এখানে মেঘ হিসাবে আমরা আখ্যায়িত করছি। তো যাই হোক, ইলেকট্রনের উপস্থিতি যদি নাইট্রোজেনের কাছাকাছি যদি একটু বেশি হতে থাকে, তখন আবার বলি তার ঘনত্বটা বেড়ে গেল। যদি কম থাকে তার বলে আমরা ঘনত্বটা কমে গেল। এখন যেহেতু আমরা বলছি যে ইলেকট্রন থাকাটাই হচ্ছে হলো তার ক্ষারকত্ব হচ্ছে, মূল্যায়নের হচ্ছে মাপকাঠি। তো যেহেতু সে নিজের কাছে তো ইলেকট্রন আছে, আগের থেকে আছে, দুইটা বক্তব্যের ইলেকট্রন আছে, তারপরে কি করে নাইট্রোজেন তড়িৎ হাইড্রোজেনের সাথে বেশি হওয়ার কারণে এই তিনটা যে হাইড্রোজেন নাইট্রোজেন বন্ধন আছে, বন্ধন ইলেকট্রন গুলো একটু বেশি করে তার দিকে টেনে রাখতে পারে। ফলে তার নাইট্রোজেনের খুব কাছাকাছিতে কি হয়, ইলেকট্রন ঘনত্বটা অনেক বেড়ে যায়। তো বেড়ে গেলে তাহলে অন্যকে সে ইচ্ছা করলে বেশি করে ইলেকট্রন দিতে পারে, তার মানে সে বেশি ক্ষার ধরবে। এই হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হলো পক্ষান্তরে এখানে দেখো যে ফসফরাসের ক্ষেত্রে কিন্তু ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু নাইট্রোজেনের তো কম। আবার এই ফসফরাস পরমাণুর আকারটাও হলো কি বড়। আচ্ছা, এখানে তড়িৎ-ঋণাত্মক কথাটা আমি বললাম, আবার এখানে আকার কথাটা এখানে বলতে পারি যে আকার, এই কথাটা অবশ্য এখন বললে তোমরা অতটা মানে বুঝতে পারবে না, কারণ এই যখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম যখন আমরা আলোচনা করবো, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই যাও, এখানে কথাটা যেভাবে বলা আছে যে আকার কথা বলা আছে, আকার যদি ছোট হয়, আমি শুধু একটু বলে রাখি, আকার যদি কোনো মৌলের ছোট হয়, সেই মৌলের ক্ষেত্রে তার পাশে যে ইলেকট্রোমেঘ থাকে বা ইলেকট্রনের উপস্থিতি থাকে, সেই ইলেকট্রনগুলো সে কি করে, সে খুব সহজে টানতে পারে। কারণ আকারটা ছোট হলে কি হয়, এই পরমাণু নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ বিশিষ্ট, তোমরা সবাই জানো। তো এই পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, তার পাশে যে ইলেকট্রনের উপস্থিতি আছে, সেই ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করতে পারে। কারণ আকারটা ছোট হওয়ার কারণে, আকারটা ছোট হলে দূরত্বটা কম থাকে, তার মানে নিউক্লিয়াস থেকে পাশের যে ইলেকট্রন যদি উপস্থিত থাকে, সেই ইলেকট্রন দূরত্বটা কম থাকে, ফলে খুব সহজে টানতে পারে। যেমন তোমরা এই কথাটাকে এইভাবে নিতে পারো যে চুম্বক আর লোহা, তো একটা নির্দিষ্ট আকারের চুম্বক আর যদি লোহার কথা যদি তোমরা চিন্তা করো, তো দেখবা যে ওই দূরত্ব যখন কম হয়ে যায়, তখন আকর্ষণটা বেড়ে যায়, আবার দূরত্ব যখন আস্তে আস্তে বেড়ে যায়, তখন আকর্ষণটা কমে যায়। এখানে এই আকার দিয়ে বা এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটাকে তোমরা এইভাবে কল্পনা করতে পারো। তো আকার যদি ছোট হয়, তার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বেগের দূরত্বটা কমে যায়, ফলে ওই নিউক্লিয়াস খুব সহজে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। আর আকার যদি বেশি হয়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বেগের দূরত্বটা বেশি হয়ে যাওয়ার কারণে তখন ওইভাবে সে আর বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে পারে না। তো যাই হোক, এই ছিল আকারের বিষয়। তাহলে এখানে আমরা দুইটা বিষয় এখানে আমরা অ্যাড করতে পারি। একটা হলো যে তার তড়িৎ-ঋণাত্মকতা নাইট্রোজেন বেশি হওয়ার কারণে নাইট্রোজেন হাইড্রোজেন এই বন্ধন ইলেকট্রনগুলো সে নিজের দিকে বেশি করে টানতে পারে, এটা একটা কারণ। আর আকারটা ছোট, নাইট্রোজেন আকারটা ছোট, মাত্র 7 তার পারমাণবিক সংখ্যা, ফলে ছোট হওয়ার কারণে
তার এই ইলেকট্রন টানার ক্ষমতাটা তার বেশি। এই বেশি হওয়ার কারণে সে বন্ধন ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে বেশি করে টেনে রাখতে পারে বলে তার কাছাকাছি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে সে অন্যকে ইচ্ছা করলে বেশি করে ইলেকট্রন দিতে পারে, এই জন্য সে বেশি ক্ষারধর্মী। আর পক্ষান্তরে ফসফিনের এখানে ফসফরাসের তড়িৎ মানটা কম। তড়িৎ হলো ইলেকট্রন বেগকে নিজের দিকে টানা। এই টানা বৈশিষ্ট্যকে আমরা বলেছি তড়িৎ, যেহেতু তার তড়িৎ মানটা কম, তার মানে ইলেকট্রন টানার ক্ষমতাটা কম, এই জন্য সে তার নিজের চতুর্দিকে ইলেকট্রনটা নাইট্রোজেন যেভাবে টেনে বেশি করে রাখতে পারতো সে সেইভাবে রাখতে পারে না, কারণ তার ইলেকট্রন টানার ক্ষমতা, তার মানে তড়িৎ মানটা হচ্ছে অনেকটা কম। আর আরটা কি, আরটা হলো যে ফসফরাসের আকারটা বড়। দেখো কোথায় 7 আর কোথায় হলো 15, মানে অনেক মানে ডাবলের প্রায় বেশি। এই আকার বড় হওয়ার কারণে ফসফরাসের নিউক্লিয়াস, এই যে ফসফরাস হাইড্রোজেন যে বন্ধন ইলেকট্রন, এই বন্ধন ইলেকট্রনগুলো দূরত্বটা বেড়ে যায়। ফসফরাসের নিউক্লিয়াস থেকে এই বন্ধন ইলেকট্রনগুলোর দূরত্বটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে নাইট্রোজেন যেভাবে অনেক বেশি শক্তি, আকার ছোট হওয়ার, নাইট্রোজেন আকার ছোট হওয়ার কারণে যেরকম অনেক বেশি শক্তি নিজের কাছে টানতো, ফসফরাস আকার বড় হওয়ার কারণে সেইভাবে অনেক বেশি শক্তি দিয়ে সেই নিজের দিকে টানতে পারে না, ফলে তার চতুর্দিকে ইলেকট্রন ঘনত্বর পরিমাণটা অনেক কম থাকে। আর কম থাকে বলেই সে কাউকে যদি ইলেকট্রন দেওয়ার প্রয়োজন হয় অত বেশি করে ইলেকট্রন দিতে পারে না, এই জন্য সে হচ্ছে কম ক্ষারধর্মী। তো এই হচ্ছে তোমার নাইট্রোজেন এবং ফসফিনের মধ্যে ক্ষারধর্মী কম বেশি হওয়ার হলো একটা ব্যাখ্যা। তো আশা করি তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে না পারলে কিছুটা ধারণা হয়েছে যে আসলে কিভাবে ব্যাখ্যাটা করতে হবে। তাহলে এগুলো, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে ছোট ছোট প্রশ্ন, আমি অনেক বোঝানোর জন্য অনেক কথা তোমাদের বলে ফেললাম, কিন্তু বইতে যখন দেখবে তখন দেখবে হয়তো 3-4 লাইনের কথা শেষ করে দিয়েছে। তো যাক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সব পরীক্ষায় কিন্তু মানে সব পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু থাকে। আর আর একটা প্রশ্ন এখন, এটা এটা খুব সহজ, যে নাইট্রোজেন ক্লোরিনের সাথে, অর্থাৎ এখানে যেভাবে মানে যৌগ তৈরি করেছে যে নাইট্রোজেন ফসফরাস একটি মৌলের সাথে, কমন মৌলের সাথে, সেটা হচ্ছে হাইড্রোজেন, যৌগ গঠন করে। এখানে আমরা দেখবো যে নাইট্রোজেন এরকমই একটা কমন একটা মৌল ক্লোরিনের সাথে এইটা তৈরি করে NCl3, আর ফসফরাস কি করে, সে দুই ধরনের যৌগ তৈরি করে, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5। এই ব্যাখ্যাটা কিন্তু অনেক সহজ একটা ব্যাখ্যা, তো যেটুকু সময় আছে হয়তো আমরা শেষ করতে পারবো। তো এই প্রশ্নের ব্যাখ্যা, অর্থাৎ এখানে কথাটা বলা হচ্ছে এরকম যে নাইট্রোজেন ফসফরাস দুটো একই গ্রুপের মৌল, কিন্তু নাইট্রোজেন ক্লোরিনের সঙ্গে একটি মাত্র যৌগ তৈরি করে, যেটা হচ্ছে NCl3, আর কিন্তু ফসফরাস তৈরি করে হচ্ছে দুইটা যৌগ। এই ব্যাখ্যাটা আসলে কিভাবে তুমি দিবে? তো এখানে এই ধরনের প্রশ্নের ব্যাখ্যা দিতে গেলে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দুইভাবে দেখাবো, দুই রকম করে দেখাবো। একটা দেখাবো একরকম করে, পরবর্তীটা দেখাবো আরেকটু ভিন্ন করে। আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা ওইভাবে ফসফরাসের মতো করে আমরা দুইভাবে দেখাতে পারবো না, সেখানে আমাদের একটি মাত্র ইলেকট্রন বিন্যাস আমাদের দেখাতে হবে, আমরা দেখাতে পারবো, মানে আমরা ইচ্ছা করলেই দেখাতে পারলাম এরকম বিষয় না। মানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটাই দেখাতে পারবো, আর ফসফরাসের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে দুইটা ইলেকট্রন বিন্যাস, আমরা ভিন্ন দুইটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখাতে পারবো। তো এই যে দেখাতে পারা, তার মানে এখানে ইলেকট্রন বিন্যাসের একটা পরিবর্তন, অর্থাৎ পরিবর্তনশীল ইলেকট্রন বিন্যাস এই দুইটা মৌলের মধ্যে একজন দেখাতে পারে। এই পারে বলেই আমরা পারবো, একজন মানে দুইটা ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, আর একটা মৌল একটা ইলেকট্রন বিন্যাস দেখাবে। এই মূলত ইলেকট্রন বিন্যাস, যে পরিবর্তনশীল ইলেকট্রন বিন্যাস দেখানোর কারণেই একটা মৌল একটি মাত্র যৌগ তৈরি করে, ঠিক আর একটা মৌল, একই গ্রুপের আর একটা মৌল, সে কি করে একাধিক, দুইটা মানে একাধিক যৌগ সে তৈরি করে। তো সেটা করার জন্য তো তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আগে দেখাতে হবে। দেখো নাইট্রোজেন 7, এটা তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এখন স্বাভাবিকের কথা বলছি এই জন্য যে প্রত্যেকটা মৌল যখন আরেকটা মৌলের সাথে যখন তোমার যৌগ তৈরি করতে যাবে, মিলিত হতে যাবে, বন্ধন তৈরি করতে যাবে, তখন তাকে কিছু এনার্জি নিতে হয়। এনার্জি নিলে তার যোগ্যতা স্তরে যদি কোনো ইলেকট্রন বিন্যাসে যদি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা পরিবর্তন হয়ে যায়, এটা আমরা জানি। অর্থাৎ একটা মৌল যখন একটা মৌলের সঙ্গে যখন যৌগ তৈরি করতে যায়, তখন তাকে কি করতে হয়, তাকে কিছু এনার্জি নিতে হয়, আর সেই এনার্জি নিলে কখনো কখনো তার ইলেকট্রন বিন্যাসটা ওই এনার্জি নেওয়ার কারণে চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হয়ে গেলে তখন সে সেই চেঞ্জ হওয়ার পরে যে অবস্থাটা, ফাইনালি যে অবস্থাটা তৈরি হয়, সেইভাবে সে যৌগ তৈরি করে থাকে। তো যাই হোক, এখানে আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম যে এটা হচ্ছে তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। সে যদি যৌগ তৈরি করার জন্য এনার্জি নেয়ও, তারপরে তার ইলেকট্রন বিন্যাসটা এরকমই থাকবে। তার কারণটা হলো যে এই যে 2 দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরের পরে আর কোনো শক্তি স্তর নেই। এই না থাকার কারণে
সে এনার্জি নেক আর নাই নেক, তার ইলেকট্রন বিন্যাস আমরা এর থেকে পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ বহিস্থ শক্তি স্তরে, অর্থাৎ বহিস্থ পি শক্তি স্তরে সেখানে মাত্র 3টে ইলেকট্রন আছে এবং 3টে ইলেকট্রন, 3টা উপশক্তি স্তর আছে, 3টে ইলেকট্রন আছে। অর্থাৎ এই উপশক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা আসলে অর্ধপূর্ণ, স্থিতিশীল। আচ্ছা, পক্ষান্তরে দেখো ফসফরাস হচ্ছে 15। ফসফরাস আমার বহিস্থ স্তর আমরা দেখলাম, বহিস্থ স্তর আসলে কিন্তু 3, যে 3 বহিস্থতা 3 মানে এস দিয়ে কিন্তু পুরোটা কিন্তু বহিস্থ স্তর, কিন্তু এখানে আমরা শুধু বলবো একদম সর্ববহিস্থ হচ্ছে পি শক্তি স্তর। পি শক্তি স্তরে তোমরা জানো যে 3টে অরবিটাল থাকে, যে সেই 3টে অরবিটালে দেখো একটা একটা করে ইলেকট্রন, এখানেও ঠিক একই ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন আমরা যেরকম দেখেছিলাম পিতে ইলেকট্রন বিন্যাস, ফসফরাস এখানে একই রকম ইলেকট্রন বিন্যাস। তো এটা হলো ফসফরাসের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো যেহেতু আমরা জানি যে বন্ধন তৈরি করতে গেলে কিন্তু যে অরবিটালটা বন্ধন তৈরি করতে অংশগ্রহণ করবে তার মধ্যে কিন্তু আসলে একটা ইলেকট্রন থাকতে হবে। একটা ইলেকট্রন থাকলে তাহলে সে সেই অরবিটালটা অন্য মৌলিক পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে পারে। আর যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে সে সবসময় স্বাভাবিক অবস্থায় বন্ধন তৈরি করতে পারে না, তখন তাকে বিশেষ অবস্থা বন্ধন যদি করতে হয় বিশেষ অবস্থা করতে হয়। আর স্বাভাবিক অবস্থা বন্ধন তৈরি করতে গেলে যে সমস্ত অরবিটালগুলো বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে তাদের মধ্যে অবশ্যই একটি মাত্র ইলেকট্রন থাকতে হবে। তো সেই হিসেবে আমরা দেখলাম যে স্যার প্রেজেন্ট নিছে কত রোল তোমার 2014। হ্যাঁ হ্যাঁ লিখেছি। আচ্ছা, আমি আবার একটু পরে আমি শেষ করে বলবো আবার, স্যার 2023। একটু পরে এই 1-2 মিনিট পরে। আচ্ছা, তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখলাম যে আসলে নাইট্রোজেন এক যদি 3টা মৌল, যেমন ক্লোরিন হচ্ছে এক যদি, যার মানে হচ্ছে এক, তাই 3টা ক্লোরিনের সঙ্গে এই 3টা অরবিটাল শেয়ার করে NCl3 তৈরি করে। আবার ঠিক একইভাবে ফসফরাসের 3টা ক্লোরিন পরমাণুর সঙ্গে শেয়ার করে সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে PCl তৈরি করে। এই হলো তাহলে নাইট্রোজেন এবং ফসফরাস একটি কমন মৌল, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে NCl তৈরি করলো আর ফসফরাস PCl তৈরি করলো। এখন আমরা বলবো যে না, ফসফরাস আরো একটা যৌগ তৈরি করতে পারে, সেটা হচ্ছে PCl5। মানে সে 5টা ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হতে পারবে, এবং 5টা ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হতে গেলে তাকে অবশ্যই, যেমন এখানে যেরকম বললাম যে আমরা একটা বন্ধন যখন তৈরি করব তখন ওই অরবিটালে একটা মাত্র ইলেকট্রন থাকতেই হবে। একটা মাত্র ইলেকট্রন যদি থাকে তাহলে সে বন্ধন তৈরি করতে অংশগ্রহণ করতে পারবে, আর না হলে সে পারবে না। কিন্তু এই দেখো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এখানে কিন্তু আমরা দেখলাম মাত্র 3টা আছে, যোজ্যতা স্তরে আরো 2টা ইলেকট্রন আছে, কিন্তু সেটা 2টা ইলেকট্রন একে কিন্তু আমরা ইউজ করি নাই, কারণ এখানে 2টা ইলেকট্রন আছে বলে এই অরবিটালটা আমরা বন্ধন তৈরিতে ইউজ করি নাই। কিন্তু এখন আমরা করবো, আমরা বলছি তো যে একটা মৌল যখন তোমার অন্য মৌলের সাথে সংযুক্ত, তখন তাকে এনার্জি নিতে হয়। এনার্জি নিলে তার যোজ্যতা স্তরে কোনো যদি জোড় ইলেকট্রন থাকে আর সেটা যদি ভাঙার সুযোগ থাকে তাহলে সে ভেঙে যায়। তা আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখো ফসফরাসের বহিস্থ স্তরে 3p পরে আরো কিন্তু অরবিটাল আছে। সেই অরবিটালটার নাম হচ্ছে, একটা অরবিটাল নাম হচ্ছে হলো ডি অরবিটাল। দেখো ডি অরবিটাল এখানে 5টা আছে, আসলে এখানে সবগুলোই কিন্তু ফাঁকা। এই সবগুলোই ফাঁকা হওয়ার কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, তার যোজ্যতা স্তরের সে যদি এনার্জি নেয়, এনার্জি নিয়ে যোজ্য স্তরে যে একটা জোড় ইলেকট্রন আছে সেটা ভেঙে যাবে, ভেঙে গেলে একটা কোথায় যাবে, সে ডিতে চলে, তখন দেখেন ডিতে চলে আসছে। এখন তার অযুগ্ম ইলেকট্রন কটা হলো, এস হচ্ছে একটা, আর পিতে আছে 3টা 4টা, আর ডিতে একটা, এই যে 5টা, এই 5টার সঙ্গে 5টা ক্লোরিন সংযুক্ত হয়ে সে PCl5 তৈরি। এইভাবে সে PCl ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করা সম্ভব। যেহেতু নাইট্রোজেন এখানে এই সুযোগটা নেই, অর্থাৎ নাইট্রোজেন